পুরো উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 26। শুরুতে এবার দেখাতে থাকে প্রিন্স লংগিউ রাজা ঝ্যাংকে বলছে যে তার চারিপাশে অনেক ভিলেন আছে, তাই তাকে সামলে থাকতে। রানী জিনফিং প্রিন্স লংগিউকে বলে যে তার ভাগ্য তাকে একটু বলতে। উত্তরে প্রিন্স লংগিউ বলে যে বছর এসে দুবারই করতে পারে, এরকম বেশি বললে সেই জিনিসটা হয়তো ভালো মতো কাজ করে না। উত্তরে জিনফিং বলে যে আসছে বছর রাজা ঝ্যাংকে বলতে হবে না, সে তার ভাগ্য জানতে চাইবে। রাজা ঝ্যাং বলে ভালো হয়েছে, এটা খুব একটা ভালো জিনিস। তো প্রিন্স লংগিউ এখানে কনসিডার করে আর রানী জিনফিংকে একটা কার্ড চুজ করতে বলে। কার্ড চুজ করলে বলা শুরু করে লংগিউ। কার্ডটা জিনফিং চুজ করেছে তার মধ্যে দেখাচ্ছে অনেক কুকুর আছে এবং একজন মহিলা চুল খুলে আছে। লংগিউ বলে যে জিনফিংকে কুকুরদের থেকে দূরে থাকতে হবে, তাহলে সে সুরক্ষিত থাকবে। এখানে তার চুলও তাকে বেঁধে রাখতে হবে। জানতে চাই লংগিউ থেকে যাদের কুকুর রাশি তাদের থেকেও কি তাকে দূরে থাকতে হবে। লংগিউ উত্তরে জিনফিংকে বলে যে হিসাব মতো তো সেরকমই ধরা হয়। তখনই রাজা ঝ্যাংয়ের দিকে তাকালে রাজা ঝ্যাং বলে যে তার রাশি হচ্ছে ড্রাগন। এখানে কোনোভাবেই তাকে কুকুরের সাথে তুলনা করতে পারে না। দিকে দেখায় প্রধানমন্ত্রী লিউসির বাড়িতে ইউনফু একটা ঘর বানাচ্ছে তো কুকুর ছানা রাখার জন্য। আর তখনই লিউসি এসে তাকে জিজ্ঞেস করছে সে ব্যস্ত আছে কিনা। উত্তরে ইউনফু বলে সে কুকুর ছানার জন্য ঘর বানিয়ে ফেলেছে, তার কাছে তাড়াতাড়ি এনে দিতে। উত্তরে লিউসি বলে সে ব্যবস্থা করে নিচ্ছে খুব তাড়াতাড়ি। সেখানে ইউনফুকে বলতে থাকে যে রাষ্ট্রীয় ভোজ সমারোহের জন্য তাদের কাছে রাজমহল থেকে নিমন্ত্রণ এসেছে। লিউসিকে এখানে সপরিবার তার স্ত্রীকে নিয়ে যেতে বলেছে। ইউনফু জানে লিউসিকে যে এই কদিন সে খুব ব্যস্ত আছে, সে যেতে পারবে না। লিউসি বলে এটা কোনোভাবেই হবে না, বলেছে সস্ত্রীক যেতে, তাই তাকে যেতে হবে। নিমন্ত্রণ তো রাজমহলে শুধুমাত্র নিমন্ত্রণ না, সেটা আদেশও বটে। ইউনফু হেসে এখানে লিউসিকে বলতে থাকে যে সে এইভাবে কি করে বলতে পারে। কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেও সে এটাই বলবে যে স্করপিয়ন লিউসি সব থেকে মজার হবি হচ্ছে আদেশ উল্লঙ্ঘন করা। সে এটাতে কোনোভাবে ভয়ও পায় না। আর এরকমই যদি হয়ে থাকে তাহলে সে তার দ্বিতীয় পত্নী অর্থাৎ লিউবাইয়ের মাকে সাথে করে নিয়ে যেতে পারে। সে চমকে ইউনফুকে বলে তার কোনো সমস্যা নেই, সে যদি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যায়। ইউনফু বলে না, তার কোনো সমস্যা নেই, সে তো বলে দিল। সে তখন আবার ইউনফুর সাথে ট্রিক করার চেষ্টা করে। এখানে তাদের মেয়ে জিনফেং এর কথা বলতে থাকে যে তারা যদি একসাথে না যায় তাহলে জিনফেং এর মান রক্ষা হবে। ইউনফু এখানে রাজি হয়ে লিউসিকে বলে যে সত্যি সে স্করপিয়ন লিউসি সব রকমের পথ জানে, কিভাবে কাকে ট্রিক করে কাজ আদায় করতে হয়। এদিকে দেখায় রাজকুমার চোং তার নিজের কক্ষে বসে একটা জিনিস উপহার প্রস্তুত করছে রাজা ঝ্যাংয়ের জন্য। তখনই সেখানে লিউবাই উপস্থিত হয়ে যায় এবং চোংকে জিজ্ঞেস করে সে তাকে কেন ডেকেছে। তোরে চোং জানায় লিউবাইকে তার হাতে যে জিনিসটা আছে এটাকে বলে শুটিং পার্লস গান। এটা সে রাষ্ট্রীয় ভোজ সমারোহে তার দাদা রাজা ঝ্যাংকে উপহার দিতে চায়। চোং বলতে থাকে লিউবাইকে কিন্তু এর মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছে না, কারণ জিনিসটা ভালোভাবে কাজ করছে না। লিউবাই উপহারটা এগিয়ে দেখতে এলে হঠাৎই তার ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তখনই তার হাতের উপহারটা টেবিলের মধ্যে ছুড়ে দিয়ে লিউবাইকে ধরে মাটিতে বসে পড়ে। সেই পার্ল শুটিং গান হঠাৎ করে ব্লাস্ট করে। তো লিউবাই এখানে রাজকুমার চোংকে ভুল বোঝে আর বলে যে এরকম বাজে আচরণ কেন করছে তার সাথে। রাজকুমার চোং লিউবাইকে বলে যে সে তার সাথে কোনো বাজে আচরণ করেনি বা কোনো খারাপ উদ্দেশ্য নেই। এখানে তার উপহার পার্ল শুটিং গান হঠাৎ করে ব্লাস্ট করেছে, সে যদি তাকে না বাঁচাতো এতক্ষণে সেও উড়ে যেত। লিউবাই এখানে চোঙের থেকে জানতে চায় যে সে এইসবের মধ্যে তাকে কেন ইনভলভ করছে। তোরে রাজকুমার চোং জানায় বায়ুকে তো সে আগেই বলে রেখে দিয়েছে যে তারা এঙ্গেজড এখন, আর তাদের দুজনের বিজনেস একে অপরে তারা মাথা ঘামাবেই ঠিকই। তাই চোং এটা চাইছে যে লিউবাই তাকে এই উপহারটা তৈরিতে সাহায্য করুক। রাজকুমার চোং লিউবাই থেকে নরুনার মতো একটা সরঞ্জাম চায় তার টেবিলের ওপর থেকে। সেই সরঞ্জাম দিলে রাজকুমার চোং আবার সেই উপহারটা ঠিক করতে থাকে। লিউবাইও চুপচাপ মনে মনে ভাবতে থাকে চোঙের দিকে তাকিয়ে যে মানুষটা অতটাও খারাপ না। এদিকে দেখা এমপ্রেস ডাওগারের কক্ষে কনসার্ট ডাওগার এসেছে তার সাথে কথা বলার জন্য। এমপ্রেস ডাওগার এখানে কনসার্ট ডাওগারের আসার কারণ জানতে চাইলে কনসার্ট ডাওগার তাকে বলতে থাকে যে এমপ্রেস ডাওগারকে একটা বিশেষ জায়গায় সে নিয়ে যেতে চায় যেখানে এমপ্রেস ডাওগার আগে কখনো যায়নি। তোরে এমপ্রেস ডাওগার জানায় কনসার্ট ডাওগারকে যে মাত্র 14 বছর বয়সে এই মহলে সে প্রবেশ করেছিল রানী হিসেবে। মহলের প্রত্যেকটা অলি গলি পথ এবং ইট টাইলস সবই সে জায়গা সে নির্মাণও করেছে এবং ডিজাইনও করেছে নিজের হাতে। ডাওগার এখানে বলে এমপ্রেস ডাওগারকে সে বলেনি কখনো জিনিসটা রাজমহলের ভেতরে একটা বিশেষ এবং এমপ্রেস ডাওগারকে সে সেখানে নিয়ে যেতে চায়। কারণ হিসেবে বলে যে সামনে যেহেতু রাষ্ট্রীয় ভোজ, সেখানে গিয়ে তারা তৈরি হলে রাষ্ট্রীয় ভোজে সমস্ত মানুষদের তারা চমকে দিতে পারবে। এমপ্রেস ডাওগারও এই বিষয়ে রাজি হয়ে যায়। এদিকে দেখায় রানী জিনফেং তার কক্ষে অ্যাটেন্ডার সুফাং এর সাথে কথা বলছে। সুফাং জিনফেংকে একটা চার্ট এনে দিয়েছে যে রাজমহলে কতগুলো কুকুর আছে, পুরুষ নারী ছোট বড় বয়স্ক গর্ভবতী না প্রসবোত্তর সবকিছু তার মধ্যে ডিটেলে লেখা। জিনফেং জানায় সুফাংকে যে সেই সমস্ত কুকুরগুলোকে ধরে নিতে এবং তারপর জানে যে সুফাংকে কি করতে হবে। সুফাং এখানে বলতে থাকে জিনফেংকে যে প্রিন্স লংগিউ কখনো কখনো সব ঠিকঠাক বলে না, রহস্যবাদী তার কথাবার্তা। তাই এখানে রানী সমস্ত কথা না শুনলেও চলবে আশা করছে সে। এই বিষয়টাও তার খুব খারাপ লাগছে, কুকুরগুলোকে ধরে মাটিতে পুঁতে দিতে হবে তাকে। জিনফেং চমকে বলে সুফাংকে সে এরকম কথা একবারও বলেন যে কুকুরগুলোকে এখানে মেরে ফেলতে হবে। এখানে বলেছে রাষ্ট্রীয় ভোজ সমারোহ পর্যন্ত কুকুরগুলোকে সুফাং এক জায়গায় ধরে জড়ো করে রেখে দিক, তাদের ভালো করে দেখভাল করুক, তারপর তাদের ছেড়ে দেবে। সুফাং নিঃশ্বাস ছেড়ে বলে স্বস্তির
যে সে তো ভয় পেয়ে গেছিল, হয়তো তাকে এই পাপ কাজটা করতে হতো। এদিকে দেখা এমপ্রেস ডাগার আর কনসার্ট ডাগার এক জায়গায় এসেছে এবং সেখানে তাদের রূপচর্চার কাজ চলছে। কনসার্ট ডাগার শুয়ে শুয়ে বলছে যে এই টেকনিকটা খুবই আরামদায়ক, তার খুব ভালো লাগছে তার মুখের উপর। এই ফেস মাস্কটা তাদের মুখের উপর লাগাচ্ছে এই দাসীরা, সেই মাটিটা তো কোনোভাবেই ডংহাও সাম্রাজ্যের না। তোরে তাকে পরিচর্যা করা দাসী বলতে থাকে যে একদম ঠিক বলেছে কনসার্ট ডাগার, এই মাটি আসলে শিয়াজু সাম্রাজ্যে জ্বালামুখী চরের মাটিগুলো তারা কখনো ডংহাও সাম্রাজ্যে পাবে না, এমনকি রাজমহলেও পাবে না। তারা ডাগার বলে যে মুয়ান প্যালেস সত্যি খুব মহান, তারা এখান থেকে জিউ সাম্রাজ্যের দিকেও হাত বাড়াতে পারে। পরে সেই দাসীকে জিজ্ঞেস করে যে তাদের বসকে, কারণ সে তাদের সাথে দেখা করতে চায়। প্রিন্স ডাগার এখানে কনসার্ট ডাগারকে জিজ্ঞেস করে বসে যে সে তাদের বসের সাথে কেন দেখা করতে চাইছে। কনসার্ট ডাগার বলে তারা যে এখানে কাজ করছে ডিসকাউন্ট পাওয়ার জন্য করছে, যে বসের সাথে দেখা হলেই তবে তারা ডিসকাউন্ট পেতে পারে। পরিচর্যাকারী সেই দাসী জানায় যে সে তাদের সাথে দেখা করাতে চায় না, সেরকম বিষয় না। এখানে ব্যাপারটা হলো যে তাদের বসকে তারা নিজেরাও জানে না। এখানে তাদের যে হেড আছে জিয়ান, সে তাদের জানিয়েছে যতক্ষণ তারা ভালোভাবে বেতন পেয়ে যাচ্ছে চুপচাপ কাজ করে যেতে, তাদের বসকে সেই বিষয়ে তাদের জানতে হবে না। প্রিন্স ডাগার বলে উত্তরে হ্যাঁ এই বিষয়টাও ঠিকই আছে। দেখায় রাজকীয় চিকিৎসক ইউচ্যাং রাতে শুতে গেলে তখনই তার ঘরে একদম কালো পোশাক পরে চলে আসে। থেকে আঁচলটা সরালেই দেখতে পায় যে সেই মহিলাটাকে রাজকীয় চিকিৎসক ইউচ্যাংকে মাস্টার বলে সম্বোধিত করছিল আগে। রাজকীয় চিকিৎসক ইউচ্যাং সেই মহিলার থেকে তার এখানে আসা উপস্থিত হওয়ার কারণ জানতে চায়। মহিলা জানায় সে খবর পেয়েছে যে মুয়ান প্যালেসে কিছু হতে চলেছে বড়, সেই বিষয়টা এই কথাটা জানানোর জন্য এসেছে এখানে। এদিকে দেখা ইউংফুর সাথে দেখা করতে এসেছে রাজকীয় চিকিৎসক ইউচ্যাং। ইউংফু তার এখানে আসার কারণ জানতে চাইলে ইউচ্যাং বলতে থাকে যে লিউসি তাকে নির্দেশ দিয়ে ছোট্ট পোষ্য চেয়েছিল সেটা উপহার স্বরূপ সে তাকে পাঠিয়েছে। ইউচ্যাং এর এখানে কাজ হলো ম্যাডাম ইউংফুকে এটা ডেলিভারি করে দেওয়া। ইউংফু তাড়াতাড়ি করে ইউচ্যাং এর থেকে খাঁচা খুলে সেই ছানা দেখতে ইউংফু চমকে যায় আর বলতে থাকে ইউচ্যাংকে যে সে তো চেয়েছিল ছোট্ট কুকুর ছানা, এটা তো ছোট্ট শুয়োরের ছানা। তোরে ইউচ্যাং জানায় যে লিউসি খুব চেষ্টা করেছে কিন্তু রাজমহলে আজকাল কুকুররা গায়েব হয়ে গেছে, আশেপাশে রাতিপাতি কুকুর সে দেখতে পাচ্ছে না। তো লিউসি এটা বলে পাঠিয়েছে ইউচ্যাংকে যে ম্যাডাম ইউংফুর শুয়োরের ছানারও খুব পছন্দ। বলে ঠিক আছে হ্যাঁ লিউসি এটাও ঠিক বলেছে, তার শুয়োরের ছানাও খুব পছন্দ। পর খাঁচা থেকে বার করে নিয়ে সে তাকে তার কোলে হঠাৎ করে এখানে ইউচ্যাংয়ের দিকে তাকিয়ে বলতে থাকে যে আজকাল দেখছে সে লিউসির সাথে খুবই মেলামেশা করছে, এখানে আশা করছে এই কাজটা নিশ্চয়ই সে মুহে পড়ে জিনফিং এর জন্য করছে না। ইউচ্যাংকে এখানে চুপ থাকতে দেখে ম্যাডাম ইউংফু বলতে থাকে প্রত্যেকটা সম্পর্ক এবং প্রত্যেকটা ভালোবাসার একটা সীমারেখা থাকা উচিত, এটা ছোট্ট পোষ্যর প্রতি হোক না কেন। বেশি ভালোবাসা জিনিসটা মানুষকেই দুঃখ দেয়। ইউংফুর হাতে সেই ছোট শুয়োর ছানা তাকে একটা লাথি মারে। বলে দেখলে তো উদাহরণস্বরূপ এক্ষুনি দেখতে পেল সেই সীমারেখার মধ্যে থাকা দুজনের জন্য আবশ্যক। আর ইউংফু তার তৈরি সেই ছোট ঘরে শুয়োর ছানাটাকে রেখে আসছে। আর ইউংফুর কথোপকথন দূর থেকে দাঁড়িয়ে লিউবয়ের মা অর্থাৎ লিউসির দ্বিতীয় স্ত্রী দেখে নেয়। মাথায় একটা প্ল্যান চলে আসে, সে বলতে থাকে যেটা সে ভাবছে সেটা সে করতে পারবে। দেখায় রাজা ঝ্যাং তার কক্ষে তার 3 সহযোগীদের নিয়ে আছে। ভোজ সমারোহের জন্য রাজার জিনিসপত্র পোশাক পরিচ্ছদ তার সহযোগীরা তৈরি করছে। কথায় কথায় তার চাপলুসি করে যাচ্ছে। তখনই রাজা ঝ্যাং তার অ্যাটেন্ডার সুয়ানকে ডেকে একটা ছোট্ট বাটুয়া দেয়, বলে যে এই ভেতরে যা জিনিসপত্র আছে এবং এই বাটুয়াটা শুদ্ধ পুরোটা রানী জিনফিং এর হাতেই দিতে, বিশেষভাবে তার জন্যই তৈরি করেছে সে। উনি রাজা ঝ্যাং এর কাছে রাজকুমার চোং এসে বলে যে রাষ্ট্রীয় ভোজ সমারোহের জন্য বিভিন্ন রাজ্য থেকে সমস্ত সদস্যরা চলে এসেছে, গিয়ে হলে দেখা করতে চাইছে রাজা ঝ্যাং এর সাথে। তার ঝ্যাং চোংকে জানায় যে কিছুক্ষণের মধ্যে প্রস্তুত হয়ে সে উপস্থিত হয়ে যাবে। এদিকে দেখায় রানী জিনফেং তার কক্ষে সুফাং এর সাহায্যে পোশাক পরিবর্তন করছে। একটা নতুন পোশাক পরিধান করেছে কিন্তু তার সাথে যে বেল্টটা আছে সেটা কোনোভাবেই তার কোমরে লাগছে না। তাকে বলে যাচ্ছে নিঃশ্বাস ধরে রাখতে, পেট ভেতরে চাপতে, এত চেষ্টা সত্ত্বেও সেটা কোনোভাবেই লাগে না, বেল্টটা মাটিতে খুলে পড়ে যায়। জিনফেং বলতে থাকে এই জিনিসগুলো এত কঠিন কেন, ঠিক কোনোভাবে একটা পোশাকও পরতে পারছে না সে। সেখানে রাজার অ্যাটেন্ডার সুয়ান এসে উপস্থিত হয়ে যায়। জিনফেং সুয়ানের থেকে তার আসার কারণ জানতে চাইলে সুয়ান বলতে থাকে যে যেই জামা কাপড় সংস্কার মন্ত্রণালয় পাঠিয়েছে রানী জিনফেং এর জন্য সেগুলো পরতে তার সমস্যা হবে। এই রাজা বিশেষভাবে রানী জিনফেং এর জন্য কমফোর্টেবল পোশাক পাঠিয়েছে, আরো একটা জিনিস দিতে বলেছে। জিনফেং খুশি হয়ে রাজার দেওয়া সেই পোশাক পরে নেয়, বলতে থাকে যে জিনিসটা খুব কমফোর্টেবল, দেখতেও সুন্দর। তারপর রানী জিনফেং কে সেই ছোট বাটুয়াটা দেয় যেটা রাজা ঝ্যাং দিতে বলেছিল জিনফেং কে বিশেষভাবে। জিনফেং সেই বাটুয়া খুলে তার ভেতর থেকে কিছু ছোট ছোট চিরকুট পায়। রাষ্ট্রীয় ভোজ সমারোহের জন্য আবার সব আত্মীয় স্বজনরা এবং বাকি সাম্রাজ্য থেকে লোকেরা আসে। তাদের সাথে পরিচয় হওয়ার জন্য রানী জিনফেং রাজা ঝ্যাং আবার সেই পরিচয়পত্র সব দিয়ে রেখেছে তাদের। বিষয়টা দেখে রাজার সাহায্য দেখে খুবই খুশি হয়েছে। দেখা ইউফাং গার্ডেনে অনেক রাজ্য থেকে রানী এবং রাজকন্যারা এসে তারা সবাই ডংহাম সাম্রাজ্যের মহিলাদের সাথে দেখা করছে, কথা বলছে, বিনিময় করছে। তখনই জিনফেংকে দেখে একজন রাজকন্যা বলতে থাকে যে রানীর সাথে দেখা করে তার খুব ভালো লাগলো, যখন তার সাথে দেখা করেছিল খুব কাছের মনে হয়েছিল তাকে। এখানে
সেই রাজকন্যার আবার নাম জিজ্ঞেস করে। তার রাজকন্যা তাকে নাম বলে বলে জিনফিং কি তাকে ভুলে গেছে। জিনফিং রাজার দেওয়া সেই চিরকুটের মধ্যে রাজকন্যার পরিচয় দেখে নিয়ে তাকে ভালো মতো বলে। সে খুব ভালো মতো জানে কোন রাজ্যের রাজকন্যা সে, এবং সে খুবই সুন্দর, সুশীল এবং সৌম্য। অনেক আগেই তার এঙ্গেজমেন্ট তৈরি হয়ে গেছে, এর জন্য তাকে শুভেচ্ছাও জানায়। এই রাজকন্যা তার বসার স্থানে গিয়ে একজন রাজকন্যাকে বলতে থাকে যে জিনফিং এর বিষয়ে যে এই গুজবগুলো শুনেছিল সেগুলো একদম মিথ্যে কথা। জিনফিং এখানে তার সাথে খুবই ভালো ব্যবহার করেছে। তোরে সেই না জানায় অপর রাজকন্যা গুজব যতই হোক আগে সে দেখতে চায় নিজে পরীক্ষা করে। পর সে নিজে উঠে গিয়ে রানীদের সমস্ত অভিবাদন জানায় এবং কুশল বিনিময় করে। রানী জিনফেংও সেই দ্বিতীয় রাজকন্যাকে ভালোভাবে অভিবাদন জানায়, কুশল বিনিময় করে এবং তার বিষয়ে বলে। সে শুনেছিল যে এই রাজকন্যা খুবই গুণী এবং সুন্দর বাদ্যযন্ত্র বাজায় এবং গান গায়, এবং সে আশা করছে তার প্রদর্শনী সে দেখতে পাবে। রাজকন্যাও খুশি হয়ে যায় এবং জানায় যে নিশ্চয়ই সে চেষ্টা করবে প্রদর্শনী করার। দেখে সেখানে উপস্থিত ডংহাও সাম্রাজ্যের সকল মহিলা, বিশেষত এমপ্রেস ডগার ভীষণ খুশি হয়ে যায় জিনফিং এর উপর দায়িত্ব কর্তব্য বোধ দেখে। দিকে দেখায় লিউসির বাড়িতে লিউবায়ুর মা বসে আছে একটা ঘরের মধ্যে, আর তখনই সেখানে ফেংইউ আসে, লিউবায়ুর অ্যাটেন্ডার। এখানে লিউবায়ুর মা জিজ্ঞেস করতে থাকে ফেংইউকে যে সে কি লিউবায়ুকে দেখেছে, সে কোথায় আছে কিছু জানে। তোরে ফেংইউ বলে যে সে শুধুমাত্র এটুকুই জানে যে লিউবায়ু কুমার চোঙের সাথে আছে, তার সাথেই সময় কাটাচ্ছে, কাজ করছে, হয়তো কিছু কি কাজ করছে বা তাদের কি বিষয় সেই কিছুই জানেন। লিউবায়ুর মা এখানে চমকে যায় আর বলতে থাকে তার মেয়ে এত কখনোই ভাগ্যের কাছে হার স্বীকার করতে পারেন। এই বেকার রাজকুমার চোঙের সাথে তার মেয়ের বিয়ে তার মা কখনোই মেনে নেবেন। কেউ জানতে চায় লিউবায়ুর মা থেকে তাহলে এবার সে কি প্ল্যান করছে। তোরে লিউবায়ুর মা জানায় তার মাথায় একটা পরিকল্পনা এসেছে তার সাথে যেতে। দেখা এমপ্রেস ডগারকে এসে তার অ্যাটেন্ডার জানায় যে জিউ সাম্রাজ্য থেকে একজন এসেছে, তাদের রানী থেকে কিছু জিনিস প্রস্তুত করতে চাইছে এই মহারানীদের। এমপ্রেস ডগার তাকে উপস্থিত হতে আদেশ দিলে দূত এসে বলতে থাকে যে জিউ সাম্রাজ্যের বিধবা রানী ইয়ানহুয়াফু ফর্মুলা পাঠিয়েছে সাম্রাজ্যের সমস্ত রানীদের জন্য। তারা প্রতি বছর খুবই সুন্দর দেখতে থাকে, এই সৌন্দর্যের পরিচর্যা ভালোভাবে হতে থাকে। এই কথাটা শুনে সেই কিয়ানহুফু ফর্মুলার দিকে তাকায়। ডগারও এমপ্রেস ডগারের দিকে তাকিয়ে ইশারা করে এবং এমপ্রেস ডগারও হাসে তার দিকে তাকিয়ে। দেখায় লিউসির সাথে দেখা করতে তার অ্যাটেন্ডার মিস্টার ইউ আসে। ইউ এসে বলতে থাকে যে মুয়ান প্যালেস সিল করে দেওয়া হয়েছে, এখানে এই কদিন ভালোভাবে আশপাশ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করবে। লিউসি জানতে চায় এই বিষয়ে ইউচ্যাং এর কি প্রতিক্রিয়া হয়েছে। মিস্টার ইউ জানায় কোনো প্রতিক্রিয়ায় জানা যায়নি। একটা বিষয় যে জিউ সাম্রাজ্য থেকে একজন দূত এসেছে, আজকে চলতে থাকা রাষ্ট্রীয় ভোজ সমারোহে কিয়ানহুয়া ফর্মুল বিবেচনা করা হয়েছে। সেই দূত এই কথাও বলে পাঠিয়েছে মিস্টার ইউকে যে সে প্রধানমন্ত্রী লিউসির সাথে দেখা করতে চায় আজকে। তাই হয়তো তারা চেক করতে চাইছে যে লিউসির কাছে রাষ্ট্রীয় ভোজ সমারোহ বেশি জরুরি, জিউ সাম্রাজ্যে সেই দূতের সাথে কথাবার্তা বলে। মিস্টার ইউ বলে লিউসিকে এসে বুঝেছে হয়তো জিউ সাম্রাজ্য থেকে লিউসির অবস্থান ডংহাও সাম্রাজ্যে দেখতে চেয়েছে। লিউসি জানিয়ে দেয় তার অ্যাটেন্ডার মিস্টার ইউকে তাহলে ভোজ সমারোহ বাদ দিয়ে তাকে এবার দূতের সাথে দেখা করতেই হবে। উনি সেখানে ইউংফু চলে আসে আর বলতে থাকে সে তৈরি হয়ে গেছে, এবার ভোজ সমারোহে যাওয়ার জন্য প্রস্তুত। লিউসি তখনই বলতে থাকে যে না, তারা ভোজ সমারোহে যাচ্ছেন, কারণ এখানে ইউংফু জানিয়েছিল সে অত ভিড়ের মাঝখানে যেতে চায় না, একান্তে সময় কাটাতে চায়। লিউসি এখানে ঢং করে বলতে থাকে যে সেও মনে করলো তার স্ত্রীর মনে দুঃখ দিয়ে কোনো লাভ নেই, রাষ্ট্রীয় ভোজ সমারোহ অতটাও গুরুত্বপূর্ণ না। মিস্টার ইউকে জানিয়ে পাঠিয়ে দেয় যে রাজমহলে বলে দিতে যে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবে না। পরে লিউসি বলে যে সে ইউংফুর সাথে একান্তে ঘুরতে বেরোতে যেতে চাইছে, খেতে যাবে আজকে। তার ফু এই কথাগুলো শুনে ভীষণ খুশি হয়ে যায়। দিকে দেখায় রাজমহলের মধ্যে দিয়ে কিয়ানহুয়াফু ফর্মুলা নিয়ে কিছু দাসদাসী যাচ্ছে, তার উপর লুকিয়ে নজর রাখছে এখানে রানী জিনফেং এর ওপর এখানে লুকিয়ে নজর রাখছে ফেংইউ বায়ুর মায়ের কথা মতো। ফেং উঠে সেই দাসদের পেছন যেতে নিয়েও একটা বড় ডান্ডা এনে জিনফেং এর মাথায় বাড়ি মেরে তাকে বেহুশ করে দেয়। পর সে নিজেই একটু দূরে দাঁড়িয়ে ভয় পেয়ে যায় যে রানী ঠিক আছে কিনা। দেখায় লিংশু একাডেমির মধ্যে দিয়ে যেতে যেতে রাজকীয় চিকিৎসক ইউচ্যাং শুনতে পায় কিছু দাসীর কথা। থেকেই সে জানতে পারে যে রাষ্ট্রীয় ভোজ সমারোহ সাম্রাজ্য থেকে কিয়ানহুয়াফু ফর্মুলা সেখানে পরিবেশিত হয়েছে। এটা শুনে সেও একটু এখানে অবাক হয়, চমকে যায়। তো রাজকীয় চিকিৎসক ইউচ্যাং অন্য পথ দিয়ে যেতে থাকলে তখনই তার পেছনে এসে লিউবায়ুর মাটা ডান্ডা দিয়ে আঘাত করে তাকে বেহুশ করে দেয়। তারপর সেখান থেকে তাকে টেনে নিয়ে যেতে থাকে। পরে দেখায় যে ইউচ্যাং এবং রানী জিনফেং, লিউবায়ুর মা এবং লিউবায়ুর অ্যাটেন্ডার ফেংইউ দুজনে মিলে ঘরে এসে বেহুশ অবস্থায় বন্দি করে রেখে দিয়ে যায়। দেখায় তাদের দুজনকে ঘরে বন্ধ করতে করতে বলতে থাকে অ্যাটেন্ডার ফেংইউ এবং লিউবায়ুর মা এখানে জিজ্ঞেস করতে থাকে যে ভেতরে অতগুলো শিকলের মধ্যে বেঁধে থাকা কুকুর দেখতে পেলো, এটা তো ভয়ঙ্কর বিষয় হতে পারে। দুজন আশা করছে এখানে ঠিক থাকবে যথাযথভাবে। ফেংইউ জানা যতক্ষণ শিকলে বাঁধা আছে ততক্ষণ আশা করি তারা দুজন ঠিক থাকবে। এই জায়গাটা রাজমহলের সব থেকে দুস্থ জায়গা। দাসদাসীদের থেকে উড়ন্ত খবর এখানে ফেংইউ শুনতে পেরেছে। যে জায়গাটা নির্মাণ করিয়েছে স্বয়ং রানী জিনফেং তার দাসদাসীদের দিয়ে। রাজমহলের সমস্ত কুকুরদের এখানেই সে বন্দি করে রেখেছে কোনো কারণ, হয়তো বড় ধরনের কোনো পরিকল্পনা বানাচ্ছে, সে কোনো ঘটনা ঘটাবে। এটা শুনে লিউবায়ুর মা বলতে থাকে এখানে উপরওয়ালাও তাকে সাহায্য করেছে, এটা খুবই ভালো জিনিস
যে সবাইকে কিছু হলে বলতে পারবো এই জায়গাটা রানী স্বয়ং নির্মাণ করেছে। এদিকে তাহিয়ে হলে দেখায় যে সবাই উপস্থিত রাজ্যের দূত এবং রাজা রানীরাও আছে। সুন্দর নৃত্য প্রদর্শনও চলছে। রাজা ঝ্যাং তখনও চিন্তা করে যাচ্ছে, কারণ রানী জিনফেং একমাত্র সেখানে উপস্থিত নেই। এখনই দেখায় রাজা ঝ্যাং এর অ্যাটেন্ডার সুয়ানের কাছে এসে রানীর অ্যাটেন্ডার সুফাং বলতে থাকে সমস্ত জায়গায় সে খুঁজে দেখে নিয়েছে কিন্তু রানীকে কোথাও খুঁজে পাচ্ছে না। সুয়ান জানে সুফাংকে যে আরো ভালোভাবে কিছু দাসদাসীদের নিয়ে সব জায়গায় ভালো করে খুঁজে দেখতে দেখায় অ্যাটেন্ডার সুয়ান এসে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে রানী জিনফিংকে এখনো খুঁজে পায়, তো সে সুফাংকে দিয়ে এবং অন্যান্য দাসদাসীদের দিয়ে পাঠিয়েছে যে রানীকে তারা তাড়াতাড়ি যেন খুঁজে পায়। রাজা ঝ্যাং বলে যে রানীকে যেন তাড়াতাড়ি তারা খুঁজে এনে দেয় আর বলে যে লিউশি এখনো কেন উপস্থিত হয়। তোরে এখানে সুয়ান জানায় যে প্রধানমন্ত্রী লিউশি এখানে খবর পাঠিয়েছে যে আজকে রাষ্ট্রীয় ভোজ সমারোহ থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, তাই সেখানে আজকে এসে উপস্থিত থাকতে পারবেন। রাজা ঝ্যাং রেগে বলতে থাকে যে লিউশির এখানে দুঃসাহস দিন দিন বেড়েই যাচ্ছে। এদিকে দেখায় সেই ঘরবন্দির মধ্যে রানী জিনফিং আর ইউচ্যাং এর হুঁশ ফিরে আসে। জিনফিং হুঁশে এসে এই ইউচ্যাংকে ধরে বলতে থাকে তার সাহস কি করে হলো এখানে আজকে থেকে এনে বন্দি করে। বলে এই কাজটা কোনোভাবেই সে করেনি, তাকে কি তার এরকম মনে হতো? জিনফিং বলে সে নিশ্চয়ই সেই কিয়ান হুয়াফু ফর্মুলার জন্য এখানে তাকে টেনে এনে। ইউচ্যাং জানায় যে এই ফর্মুলা তো রানী জিনফিং এর কাছে নেই, তাহলে সে তাকে এখানে কেন টেনে আনে? জিনফিং বলে যে হ্যাঁ এটাও তো সত্যি কথা, তার কাছে তো ফর্মুলা নেই, তাহলে ইউচ্যাং কেন তার সাথে এরকম করবে? তখনই রানী জিনফিং আর ইউচ্যাং উপস্থিত দেখতে পায় ঘরে বন্দি থাকা সমস্ত অ্যাগ্রেসিভ কুকুরগুলোকে। মানে আসলে সেই কুকুরগুলো শেকল দুর্বল হয়ে যায়। জিনফিং আর ইউচ্যাং সেই কুকুরগুলোকে দেখে ভীষণ ভয় পেতে থাকে, উঠে পড়ে ভেতর থেকে দরজা ধাক্কাতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এদিকে দেখা তাই হলে তখনও নৃত্য গান প্রদর্শনী চলে যাচ্ছে। অ্যাটেন্ডার সুয়ান এসে রাজা ঝ্যাংকে জানাতে থাকে যে সমস্ত জায়গায় রাজমহলের প্রত্যেকটা কোণে খুঁজে নিয়েছে কিন্তু রানী জিনফিং এর কোনো পাত্তা পাওয়া যাচ্ছে। এরপরে দেখায় সেখানে নাচ থামলে কুমার চং এবং লিউবায়ু এসে উপস্থিত হয় রাজা ঝ্যাংকে উপহার দেওয়ার জন্য এই ড্র্যাগন স্পিটিং পার্লস গান। রাজা ঝ্যাংকে উপহার দিয়ে চং বলতে থাকে যে বিশেষভাবে সে এগুলো নির্মাণ করেছে। শুধুমাত্র সে না, এখানে লিউবায়ুরও সহায়তা পেয়েছে। ডগার বলতে থাকে যে তার ছেলে দিন দিন আরো দক্ষ হয়ে যাচ্ছে এইসব কাজ দেখেও তার খুব ভালো লাগছে এবং এমপ্রেস ডগারও বলতে থাকে চং এর কুশলতা তখন থেকে বৃদ্ধি হয়েছে যখন থেকে তার এঙ্গেজমেন্ট হয়েছে লিউবায়ুর সাথে। ভাবেই হেসে এমপ্রেস ডগার তার দেও লংগিউকেও বলতে থাকে যে তারও বৃদ্ধির জন্য কাজে আরো মনোযোগ দেওয়ার জন্য দক্ষ হয়ে ওঠার জন্য এর প্রস্তাবের আয়োজন করতে পারে। তোরে এখানে লংগিউ জানিয়ে দেয় যে কোনোভাবেই না, তার ভাগ্য সে দেখেছে, জানিয়েছে যে 40-এর আগে তার বিয়ে করা ঠিক হবে না। কোনো ইউনিয়ন এখানে চমকে বলতে থাকে যে খুব ভালো কথা, এর থেকে এখন সে দক্ষ শুধুমাত্র হয়ে ওঠেনি বরং সুশিক্ষিত হয়ে গেছে এবং জানায় ঝ্যাংকে সেই উপহার এগিয়ে যে সে খুবই ভালোভাবে চাই যে উপহারটা দিচ্ছে ঝ্যাং সেটাকে ব্যবহার করবে। এর জন্য আমন্ত্রণও জানাচ্ছে রাজকুমার চোখ। এটাও জানাতে ভোলে না যে এই হাতিয়ার রেখাটা অর্থাৎ ড্রাগনের মাথাটা লিউবায়ু নিজে নির্মাণ করেছে। তখনই হঠাৎই তাহিয়ে হলে দরবারের মধ্যে লিউবায়ুর অ্যাটেন্ডার ফেনিউ এসে রাজা ঝ্যাংকে জানাতে থাকে রানী জিনফিং এর সাথে কিছু খারাপ হয়েছে। এখানে রানী জিনফিং এর চিৎকার শুনতে পেরেছে। পরই রাজা এবং বাকি সকল সেই ঘরের সামনে উপস্থিত হয়। ফেনিউ তাদের নিয়ে যায়। এখানে ইউচ্যাং রানী জিনফিং কে বন্দি করে রেখেছে তারা দুজন। রাজা ঝ্যাং তার কাছে এই জায়গায় আসার কারণ জানতে চাইলে ইউ বলতে থাকে সে তো বলেইছে যে রানী জিনফিং এর চিৎকারের আওয়াজ শুনতে পেরেছে, কিন্তু আর একটা জিনিস শুনতে পেরেছে যে ভেতরে হয়তো কোনো পুরুষও আছে। কথাটা শুনে সেখানে উপস্থিত সকলে কানাঘুষো করতে থাকে। ওয়ান্ডারসু তখনই উঠে গিয়ে তার হাতে তলোয়ার দিয়ে সেই ঘরের লক ভেঙে দেয়। পরই লাথি মেরে দরজা খুললে ভেতরে থাকা সমস্ত কুকুর ছুটে বেরিয়ে আসতে থাকে। এখানে উপস্থিত থাকা সকল মানুষ এই কুকুরদের দেখেও ভয় পেয়ে যায়। এরপর সকলে সেই ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় যে রানী জিনফিং আর রাজকীয় চিকিৎসক ইউচ্যাং দুজনেই বেহুশ হয়ে পড়ে আছে। তাদের আপত্তিকর অবস্থা দেখে সবাই কানাঘুষো করতে থাকে। আবার তাদের উপর থাকা কুকুরের আঁচড়ানোর দেখে ভাবতে থাকে তারা হয়তো মারা গেছে। কুমার চং রেগে মেগে লিউবায়ুর দিকে তাকালে লিউবায়ু তখনই তার কাছে ক্ষমা চায় বলে সে এরকম কোনো কাজই করেনি, সে শপথ করে বলছে। আসলে এখানে রানী জিনফিংকে সেভ করতে গিয়ে ইউচ্যাং তার উপর পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। এদিকে দেখায় রানীর কক্ষে সবাই মিলে রানীকে শুশ্রূষা করছেন। রাজকীয় চিকিৎসক তাকে চেক করে বলতে থাকে রাজা ঝ্যাংকে রানীর পালস একদম ঠিক আছে, তার নিঃশ্বাস প্রশ্বাসও একদম ঠিক আছে, তাকে দেখে খুব সুস্থ মনে হচ্ছে। ঝ্যাং যাতে যায় তাহলে সে যাচ্ছে না কেন, সমস্যাটা কোথায় হয়েছে? রাজকীয় চিকিৎসক বলতে থাকে কুকুরের সাথে ঘরে থাকায় রানী জিনফিং প্যানিকগ্রস্ত হয়ে গেছে, কুকুররা তাকে চটিয়ে দিয়েছে, তাই এখানে সে ভয় পেয়ে জ্বর চলে বাঁধিয়ে ফেলেছে। রাজা ঝ্যাং জানতে চায় যে রানীকে ঠিক করার উপায়টা কি। রাজকীয় চিকিৎসক জানায় যে রানীর মধ্যে থেকে যখন ভয় চলে যাবে, তো নেগেটিভিটি তার শরীর থেকে দূর হয়ে যাবে, সে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এদিকে দেখায় যে রাজকীয় চিকিৎসক ইউচ্যাং তার লিংশু একাডেমিতে ওষুধ প্রস্তুত করছে। তখনই তার কাছে রাজা ঝ্যাং এসে আর টেন্ডার সুয়ান এসে উপস্থিত হয়। ঝ্যাং রাজার উপস্থিতি টের পেয়ে তাকে বলতে থাকে আজকে যা যা ঘটনা হয়েছে বা যা সমস্যা হয়েছে সেই বিষয়ে ডিটেলে রাজাকে সে পরে বলবে। তোরে রাজা ঝ্যাং বলতে থাকে যে রানী জিনফিং আর ইউচ্যাং এর মধ্যে কি সম্পর্ক সেই নিয়ে তার মাথা ব্যথা নেই। এখানে সে শুধুমাত্র রানী জিনফিং এর পরোয়া করে।
দেখায় রাজা ঝ্যাং রাজকীয় চিকিৎসক ইউচ্যাংকে রানী জিনফিং এর কাছে এনে তাকে চেক করায়। রাজা ঝ্যাং ইউচ্যাং এর থেকে জানতে চায় যে রানী জিনফিং এর আসলে হয়েছেটা কি করে। ইউচ্যাং জানাতে থাকে যে আগের মতো এই অবস্থা হয়েছে রানী জিনফিং। ইউচ্যাং বলে আগের মতো অবস্থা বলতে সে কি বলতে চাইছে। তোর ইউচ্যাং বলতে থাকে যে আগের মতো অবস্থা মানে আগে যতবার রানী অসুস্থ হয়ে রাজকীয় চিকিৎসক ইউচ্যাং তাকে দেখতে পেরেছে সেই অবস্থার কথা বলছে। মানে আসলে রানীর প্যানিক অ্যাটাক এসেছে, ভেতর থেকে সে আসলে একদম ঠিক আছে, একদম যথাযথভাবে সে সুস্থ। জিনফিং এর আসলে খুব সহজভাবে বলিস মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে কেবল মনোবৈজ্ঞানিক ইন্দ্রিয় প্রয়োজন আছে। মনে রানী জিনফিং সেখানে ঠান্ডায় কেঁপে উঠলে ব্যস্ত হয়ে যায়, তাকে আরো কাপড় দিয়ে চাপা দিতে থাকে। আগের থেকে একটা কাপড় নিয়ে রানীর মাথা মুছতে থাকে। রাজা ঝ্যাংকে রানীর প্রতি এত কর্তব্য সম্পন্ন দায়িত্ববান প্রেমময় হতে দেখে এখানে ইউচ্যাং এর উপস্থিত খুব খারাপ লাগে। তো এখানে সে রানীকে ঠিক করার উপায় রাজা ঝ্যাংকে জানিয়ে দেয়। ঝ্যাং বলে যে রাজা ঝ্যাংকে যে জিয়ানপা গ্রামে এক ধরনের কাপড় পাওয়া যায় যাকে প্যাচওয়ার্ক রোগ বলে। প্যাচওয়ার্ক রোগ আশা করছে রানী জিনফিং এর সমস্ত অসুস্থতা যথাযথভাবে নিরাময় করতে সক্ষম হবে। একে দেখায় প্রধানমন্ত্রী লিউশির বাড়িতে তার ম্যাডাম ইউনফু অনেক তার নতুন কাপড় জামা নিয়ে ছুটে এক জায়গায় রাখে আর লিউশি জিজ্ঞেস করতে থাকে এগুলো দিয়ে সে কি করবে। ওখানে রেগে বলতে থাকে তারা আজকে রাষ্ট্রীয় ভোজ সমারোহে গেল না, তার মেয়ের একটা ক্ষতি হয়ে গেল। সে বলে তার মেয়ের ক্ষতি হওয়ার সাথে এখানে লিউশির কি সম্পর্ক, সে তো এখানে ইচ্ছা করে কিছু করেনি। ফু বলে তার মাথা গরম আছে, তাকে চুপ থাকতে, সে তার সাথে পরে কথা বলছে। ফুকে লিউশি নিজের কাপড় কাটতে দেখে লিউশি বলতে থাকে সে এত রেগে আছে, তার রাগটা কমানোর জন্য এখন লিউশি জামাপত্র কেন কাটতে। ইউনফু বলতে থাকে লিউশিকে যে জিনফিং তো তারই মেয়ে, তার জন্য সে শুধুমাত্র একটু জামা কাপড়ের কিছু অংশ ত্যাগ করতে পারবে। লিউশি এখানে ইউনফু থেকে এসবের কারণ জানতে চাইলে এখানে ইউনফু বলতে থাকে রাজমহল থেকে যেই খবরটা পেয়েছিল যে রানী জিনফিং একদম ঠিক আছে, তবুও সে এখানে হুঁশে আসছে না, খুব জ্বর এসেছে কিন্তু তার নাড়ি এবং শ্বাস প্রশ্বাস ঠিক আছে, ভীষণভাবে ঠান্ডায় কাঁপছে। সে বলে বাকিগুলো শুনেছে কিন্তু ঠান্ডায় কাঁপতে থাকার কথা এগুলো সে শোনেনি। ফু বলতে থাকে আগেও ছোটবেলায় এরকম জিনফিং এর অবস্থা হয়েছিল, সেই রোগের উপশম খুব ভালো মতো জানে কিভাবে করতে হয়। ফু এখানে ফ্ল্যাশব্যাকে গল্প বলতে থাকে লিউশিকে ছোটবেলায় একবার জিনফিং এর পেছনে বড় একটা ষাঁড় তাড়া করেছিল এবং তখনও তার এরকম অবস্থা হয়েছিল। ডাক্তার জানিয়েছিল যে জিনফিং খুব মজবুত মহিলা, এখানে কোনোভাবে অসুস্থ নয়, শুধুমাত্র তার প্যানিক অ্যাটাক এসেছে। তার এই উপশমের জন্য প্যাচওয়ার্ক রোগের কথা বলে। তো মানে লিউশি ইনফু থেকে এই প্যাচওয়ার্ক রোগ কি জিনিসটা জানতে চাই। উত্তরে ইনফু জানায় যে বিভিন্ন আলাদা আলাদা ব্যক্তিদের নতুন কাপড় নিতে থেকে মোটামুটি 100টা টুকরো কেটে নিয়ে নতুন একটা জামা তৈরি করতে, সেটা রানী পরিধান করিয়ে দিলে একদম কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। খুশি বলে ইনফুকে খুব অদ্ভুত ধরনের পদ্ধতি এটা উপশমের রোগের। পরে সে ইনফুকে তার হাতের কাজ থামিয়ে বলতে থাকে যে তাকে ব্যস্ত হতে হবে না, রাজমহলে কেউ আছে এদের মেয়ের জন্য যারা সেই প্যাচওয়ার্ক রোগ বানিয়ে দেবে। ইনফু জানতে চায় লিউশি থেকে যে তার মেয়েকে ঠিক কে করে দেবে। উত্তরে লিউশি জানায় তার মেয়ে ঠিক হয়ে যাওয়ার পরই সে তাকে জানিয়ে দেবে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।